হচ্ছে যে তালেবানিকরণ। ওই সাইকোলজির প্রচুর লোক এই কন্ট্রোলে গেট কিপিং এ গেছে নিউজের। তো এইটা হচ্ছে বাস্তবতা না একটা, যে যারা কন্ট্রোল নিয়েছে তারা মনে করে যে এটা ইসলামের খেদমত করতেছি, এরকম যদি তার সেন্টিমেন্ট তৈরি হয়ে যায় মনের মধ্যে, যে এই সব কাজের মধ্য দিয়ে কিছু তথ্য গোপন করা, সত্য জানতে না দেয়া, তার মধ্যে ইসলামী শক্তি আগানোর সুযোগটা যাতে বাধাগ্রস্ত না হয়, এটা তো একটা আছে। আচ্ছা, অনেকগুলো দিক আছে। আরো দিক, যদি প্রথম আলোর কথাই আপনি বলেন, প্রথম আলোর আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে প্রথম আলো বিভিন্ন সময় চাপের মধ্যে ছিল আওয়ামী লীগ আমলে, এবং আমি একজন অতি ক্ষুদ্র মানুষ, ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভোকাল মানুষ। এমন একটি ঘটনা নাই যে আমি প্রথম আলোর পক্ষে দাঁড়াইনি। খুব খুব সোচ্চার ভাবে আমি সবসময় প্রথম আলোর পক্ষে দাঁড়িয়ে গেছি, এবং আমি যে রাজনৈতিক বন্ধু মহল আছে সে বন্ধু মহলে সমালোচিত হয়েছি, গালি খেয়েছি, চাপের মধ্যে পড়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মিডিয়া প্রায়োরিটি। প্রথম আলো যদি সরকারের সমালোচনা করে স্টাডি করতে চায়, দে শুড বি অ্যালাউড, তাকে এটা করতে দেওয়া উচিত। এই নীতিটা সবসময় ফলো করে এসেছি। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথম আলো এইবারের ঘটনা, আগের গুলো প্রচ্ছন্ন ছিল, আমি বলবো না এগুলো পরিস্ফুট, কারণ সরকারের দিক থেকেও বারবার প্রথম আলোকে অ্যাটাক করা হয়েছিল। সেটা মানে ভার্বাল অ্যাটাক হোক, মৌখিক কথায় হোক, চাপের মধ্যে দিয়ে নানা রকম ছিল। আচ্ছা, কিন্তু সেখানে তারা বারবার বলছিল যে এটা একটা ষড়যন্ত্রের পার্ট। এই ষড়যন্ত্রগুলো হয়তো নেপথ্যে ছিল। এবারের ঘটনায় প্রথম আলো, ডেইলি স্টার, দুটো প্রতিষ্ঠান সরাসরি ষড়যন্ত্রের অংশীদার হিসেবে নিজেদেরকে এক ধরনের ক্যানজন এক্সপোজার করেছে, নিজেরাই নিজেদেরকে পরিষ্কার করেছে। অবস্থানটা এমন ভাবে নিয়েছে, যেমন ধরুন মাহফুজ আলম সাহেবের ওই কলাম যে আপনি দয়া করে পদত্যাগ করবেন না, ইউনূস সাহেবের উদ্দেশ্যে ওনার যে লেখাটা, মানে এনারা নিজেরাই নিজেদের অবস্থানটাকে সুস্পষ্ট করেছেন এবং ওনাদের ভাগ্য নির্ধারণ করে ফেলেছেন যে যেহেতু বড় রকমের অঘটন দেশে ঘটে গেছে, এই মুহূর্তে 150 অধিক শুধু এমপি জেলে আছে, এবং যাদেরকে কারাগারে নেওয়া হয়েছে তাদেরকে কোর্টে আনলে কোর্টের মধ্যে পিটানো হচ্ছে। কোর্টটা একটা সুরক্ষিত জায়গা, আদালত। এই ঘটনাগুলোর একটা পুরো কাজের একটা পার্ট না, এই দেশবাসী দেখেছে তাই না? আপনি দেখুন, এতদিন পর্যন্ত বলতো যে এই মব গুলো করতো কারা, বলছে যে জনতা, বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা এই মব করেছে, রাইট? মঞ্জুরুল হক, এইবার আমরা দেখলাম সেনাবাহিনীর তরফ থেকে একটি আপনার বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে বলা হয়েছে যে উচ্ছৃঙ্খল জনতা, শুধু জনতা না, উচ্ছৃঙ্খল জনতা গোপালগঞ্জে আক্রমণ করে এনসিপির উপরে। মানে আপনি ভাষা দেখুন, ভাষাই বলে দিচ্ছে যে তাদের উদ্দেশ্যটু কি। যদি এইরকম পরিস্থিতি হয়, পেশাদারিত্ব কোথায় দেখছেন আপনি, মঞ্জুরুল হক? আচ্ছা, এখানে আমরা যদি একটু পিছিয়ে যাই, তাহলে ব্যারিস্টার ওয়াদ যখন সেনা সদরকে গুড়িয়ে দিতে চায়, সেনাপ্রধানকে উড়িয়ে দিতে চায় এবং ক্যান্টনমেন্টকে ধূলিসাৎ করে দিতে চায় প্রকাশ্যে ভাষণ দিয়ে, এবং সেই ভাষণের পাশে দাঁড়িয়ে থাকে বর্তমানের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব। এই ঘটনাটি মিডিয়াতে আসে, সব ধরনের মিডিয়াতে আসে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আগে আসে। তার জবাবে সেনাবাহিনীর পক্ষ থেকে, আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। সেই বিবৃতিটি হচ্ছে ওদের এই বক্তব্যগুলো খুব হাস্যকর। খেয়াল করে দেখুন, তাদের এই বক্তব্যগুলোকে সেনাবাহিনীর কাছে বা আইএসপিআর এর বিবৃতিদাতার কাছে হাস্যকর মনে হয়েছে। আর গোপালগঞ্জে এসে যখন তারা, গোপালগঞ্জবাসী বলছে যে আমরা বঙ্গবন্ধুর সমাধিতে আঁচড় কাটতে দেব না, বা এইখানে আমাদেরকে মুজিববাদের কবর দেওয়া হবে, এরকম যারা ঔদ্ধত্য দেখাবে তাদেরকে আমরা কথা বলতে দেব না, তাহলে সেটা হয়ে যাচ্ছে উচ্ছৃঙ্খল জনতা। জনতা যখনই কোনো কথা বলে সেটা সরকারের কাছে বা বাহিনী সমূহের কাছে উচ্ছৃঙ্খল হিসাবে চিহ্নিত হয়। সেটা যুগ যুগ ধরে এটার প্রচলন হয়ে আসছে।
এটা ব্রিটিশ আমল থেকে এটা চলে আসছে। আর আমাদের দেশে যেটা হয় যে আমরা ব্রিটিশ লেগেসি থেকে তো এখনো বেরোতে পারিনি, পাকিস্তান লেগেসি থেকে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের এখানে সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিটারি ব্যুরোক্রেসি এরা উভয়ই হচ্ছে মেরুদণ্ডহীন, এবং সবসময় এরা সরকারকে প্রভু মনে করে, নিজেদেরকে দাস মনে করে, তার জন্য বেনিফিট পায় তারা। এবং এই দাস প্রবৃত্তি বা এই যে ভৃত্য প্রবৃত্তি, এটা রক্তের ভিতরে, আমাদের জিনের ভিতরে এমন ভাবে আছে যে আমরা যখন ইংরেজ সাহেবরা ওই বাংলো ছেড়ে চলে যেতেন, সাহেবদেরকে তো আপনি আপনি বলতামই, সাহেবদের জুতোটাকেও আপনি বলে হতো। চৌকিদার এসে আপনার সুপারভাইজারকে বলছে যে সাহেব চলে গেলেন, জুতো জোড়া পরে রলেন, তাই না? জুতোকেও আপনি বলতে হতো। এটা হচ্ছে আমাদের জিনের ভিতরে ঢুকে আছে। তো সেই জিন থেকে আমরা বেরোতে পারি নাই। এইখানে সরকার আমি গোপালগঞ্জ থেকে একটা মানুষের বক্তব্য কিছু পেয়েছি, আমি আপনাদের দেখাতে চাই যে মানুষ কি মনে করছে এই ঘটনার সম্পর্কে। একেবারে সাধারণ মানুষ ভূমিকা আছে। এখন তো আপনারা সত্য নিউজ প্রকাশ করেন না, বলেন এখন কি আপনারা স্বাধীন? যদি স্বাধীন হন তাহলে এই ধ্বংসযজ্ঞ যে চালাচ্ছে এগুলো কেন আপনারা প্রচার করেন না? কেন বলেন যে আওয়ামী লীগ সন্ত্রাসী? এখানে কারা ছিল আওয়ামী লীগের? এখানে ছিল আমাদের দেশে, আমাদের গোপালগঞ্জের সাধারণ জনগণ, গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে ছিল। এখানে তো কোনো আওয়ামী লীগ ছিল না। আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন, কিসের জন্য করেন? গোপালগঞ্জের মানুষ কি মানুষ না? আমরা কি এদেশের জনগণ না, নাগরিক না? তারা বলে যে গোপালগঞ্জ স্বাধীন করবে। কেন গোপালগঞ্জ স্বাধীন করার কি আছে এখানে? আমরা কি পূর্ব পাকিস্তানের লোক? আপনারা মাইক্রোফোন আমাদের কাছে ধরার দরকার নাই। মঞ্জুরুল হক, আপনি বুঝতে পারছেন মানুষ কি এখন এখানে ঘটনা হলো যে আমরা প্রথম আলো হোক বা ডেইলি স্টার হোক বা আমাদের সমস্ত মিডিয়া, এই মিডিয়ার মালিকদের এবং মিডিয়ার প্রধান লোকদের একটা জিনিস বোঝা উচিত যে বিশ্বটি 20 বছর 30 বছর আগের জায়গায় নেই। বিশ্ব এখন হচ্ছে যে মিডিয়া কিল করে ফেলেছে বা মিডিয়া ড্রপ আউট করেছে, ব্ল্যাক আউট করেছে। এই শব্দটি কিন্তু ওয়ার্ল্ড আর বিশ্বাস করে না। এইটা বিশ্বাস করে না এই জন্য যে ওয়ার্ল্ডের মিডিয়া এখন কিন্তু ওপেন ফর এভরিবডি। তো আপনি এক খবরকে ব্ল্যাক আউট করা মানে এই না যে এই খবরটা বিশ্বের আর কেউ জানবে না, যে কোনো মাধ্যমে জেনে যেতে পারে। আপনি স্যাটেলাইটের মাধ্যমে যখন জানতে পারেন যে ইরানের বোম মানে কোন জায়গায় মাটির তলায় কত ফিট তলায় আপনার নিউক্লিয়ার ওয়ারহেড আছে বা ইউরেনিয়াম আছে, সেটা জেনে আপনি বাংকার ব্লাস্টার বোমা ফেলতে পারেন। তার মানে আপনি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় জানতে পারেন। এই যে ইরানের যে লোকদেরকে মারলো, জেনারেলদেরকে মারলো ইহুদি ইসরায়েলের যে কমান্ডো বাহিনী, আপনার মোসাদের এজেন্টরা, আপনি দেখেছেন না যে ঘরটিতে উনি ঘুমিয়ে আছেন সেই ঘরটিতে হামলা করা হয়েছে, পাশের ঘর কাজ করেনি। তার মানেটা কি? তার মানে যে গোয়েন্দা প্রতিবেদন বা স্যাটেলাইট যে পিকচার, সেই পিকচারটি আপনাকে পিন পয়েন্টে দিচ্ছে। তো আমাদের মিডিয়া কি মনে করে যে আমরা এই জিনিসটাকে ব্ল্যাক আউট করলাম, তো এই খবর আর সারা বিশ্বে কেউ জানবে না, কেউ ছড়াবে না? আমি ছোট্ট একটি ঘটনা আপনাকে আজকে রেফারেন্স দিই। সেই ঘটনাটা হচ্ছে গতকালকের এই ঘটনাটি ঘটার পর আমি সূত্রটি বলছি অসমর্থিত সূত্র, কারণ সূত্রটি আমি নিজে পড়ে দেখিনি, আমি শুনেছি একটি ভিডিও থেকে। সেই ভিডিওটিও আপনার যুক্তরাজ্যের লন্ডনের। তো সেই ভিডিও থেকে জেনেছি আমি যে ওখানে 7 জন ল মেকার বাংলাদেশের এই ঘটনা সরকারের কাছে রিপোর্ট করেছে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং তারা স্পষ্ট করে বলেছে যে গত 10 মাস ধরে 2040টির উপরে সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে, একাধিকভাবে হামলা, এবং সেগুলো ফ্যাটাল হামলা হয়েছে, প্রাণঘাতী হামলা। তো এইসব হামলাগুলোর বিষয়ে আমরা আগেও বলে এসেছি, এখনো বলছি, এবং গতকালকে যে হামলাটা হয়েছে সেই হামলাটা হয়েছে ন্যাক্কারজনক ভাবে। এখানে ব্রিটিশ গভর্নমেন্টের কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত। ব্রিটিশ গভর্নমেন্ট ব্যবস্থা নেবে কি নেবে না সেটা হচ্ছে পরের প্রশ্ন। প্রথম প্রশ্নটাই হচ্ছে যে আপনি এখানে বাংলাদেশে বসে যে নিউজটাকে ধামাচাপা দিলেন, যে নিউজটাকে ভুলভাবে আপনি শিরোনাম করলেন, সেই নিউজটা কিন্তু ওই জায়গায় নেই। সেই নিউজটা সারা ওয়ার্ল্ডে কিন্তু ছড়িয়েছে, সারা ওয়ার্ল্ডে এটা রিপারকেশন হবে, এটা প্রতিক্রিয়া হবে। জাতিসংঘ থেকে এইবার প্রশ্ন তোলা হবে যে জাতিসংঘর শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী আদৌ নেবে কি নেবে না। সেখানে বাজেটের প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো উঠবে। তো এটা ভেবেও যদি আমাদের মিডিয়া সরাসরি ওই সত্য না বলুক, সত্যের কাছাকাছি বলতো। আমি এখানে একটা কোট করি, যে কোটটি হয়তো অনেকের ভালো লাগে না, যারা, কারণ তারা লেনিন পড়েন না, লেনিনের কোট দিলে তাদের ভালো লাগবে না, তারপরেও আমি বলছি। লেনিন বলেছিলেন যা লিখতে পারবে না তা লিখবে না।
যা বলতে পারবে না তা বলবে না, তাতে কি হয়, ভুলটা বলা হয়, বিকৃতটা বলা হয়। আপনি লিখতে পাচ্ছেন না, আপনি ওইটা টোটালি ছেড়ে দিন। আপনি শিরোনাম করতে পাচ্ছেন না, আপনি অন্য বিষয় নিয়ে শিরোনাম করুন। আপনি পুঁইশাক চাষে জাতীয় অর্থনীতির উপরে কি গুরুত্ব হতে পারে, বাম্পার ফলন হতে পারে, পুঁইশাক চাষ বাম্পার ফলন হলে জাতির কি কি উন্নতি হতে পারে, এটা নিয়ে শিরোনাম করুন। প্রবলেম এক্স্যাক্টলি, কি? এটা তো অপরাধ। এখন এই যে প্রথম আলো যে শিরোনাম করেছে, আমি তো মনে করি শুধু প্রথম আলো না, সবগুলো কাগজই এরকম। এমনকি সরকার, আওয়ামী লীগ সরকার পতনের আগে যাদেরকে গণমাধ্যমে আমরা খুব সক্রিয় দেখেছিলাম, সত্য মিথ্যা মিলিয়ে নানান ভাবে মানে তারা তারা সাংবাদিক কিন্তু তারা ইনফ্লুয়েন্সার হিসেবে রোল প্লে করছিলেন। তাদেরকে কিন্তু মাঝখানের সময়টিতে তাদেরকে আমরা একটু উল্টো রকম দেখেছিলাম, কিন্তু গতকাল থেকে আবার তাদেরকে স্বরূপে আমরা ফেরত আসতে দেখছি। পুলক ঘটক, এটি কি শুধুই চাপ, ভীতি, নাকি তারা এই সরকারের অংশীদার, এই সরকার আনার পেছনে তাদের যে মেটিকুলাস রোল সেটিও কাজ করছে? সরকারের স্বার্থের সঙ্গে এদের স্বার্থ একাকার হয়ে গেছে। বড় কয়েকটা মিডিয়ার তো এটা স্পষ্ট অবস্থান। মানে বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার সহ আবার ধরুন নয়া দিগন্ত, সংগ্রাম, এই ধারার যতগুলো পত্রিকা তাদের স্বার্থের সঙ্গে এক হয়ে গেছে। আবার দৈনিক যুগান্তরের যে গ্রুপটা, ওরা যেহেতু সরাসরি সরকার, আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে একবারে খেলার সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে তাদের টক শো সহ বিভিন্ন ঘটনায়। ওই যে আপনি সেদিন একটি করেছেন যে কান্নাকাটি করে ফেললো উপস্থাপক। তো এই মিডিয়াগুলো বিভিন্ন পয়েন্টে যে লোকগুলোকে বসিয়েছিল, এরা তো ওই কাজটাই করেছে। সুতরাং তাদের স্বার্থের সঙ্গে এই সরকারের স্বার্থ একাকার হয়ে গেছে। প্রথম আলোরও তাই। তারা ওই হারাই ভয়টা এবং কি হবে, আমাদের কি হবে, এই ভীতিটার কারণেই তারা এখন আর বিশ্বাসযোগ্য না। তারা সরকারের অনুসারী, অনুগামী এবং একান্ত আস্থাভাজন, সরকার রক্ষার জন্য যা করা দরকার সেই ভূমিকাটাই পালন করে যাচ্ছে বা যাবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ওই যে আদর্শগত জায়গায় ইসলামিকীকরণ যেটা হয়েছে, কারণ জামাতের সমর্থকরাই বিভিন্ন চেয়ারে, এবং বিএনপি জামাত একই। কিন্তু আপনারা বিএনপি জামাতকে কেন যে মাঝে মধ্যে আলাদা করেন, কিছুটা আলাদা তো বটেই, কিন্তু একটা জিনিস বুঝতে হয়েছে, তারা দীর্ঘকালের অ্যালি, পরস্পরের সহযোগী মিত্র। একবারে রাজনৈতিক ভাবে তার অ্যালি। বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ ছিল, সেটাকে জিয়াউর রহমান ওনাদেরকে বসিয়েছেন এবং পরবর্তীতে অ্যালায়েন্স করে তারা একসঙ্গে রাজনীতি করছেন। তো এই দুটো ঘরানা, আমাদের ধরেন সাংবাদিক অঙ্গনে যে দুটো ফোরাম আছে, এই দুটো ফোরামে একটা অংশ হচ্ছে বিএনপি জামাত মিলে একীভূত, আর আমরা আরেকটা অংশ মুক্তিযুদ্ধের পক্ষে সবগুলো মানুষ, সবাই এক পক্ষে। তো মানে অবস্থানটা হচ্ছে এই জায়গায়। তো আমরা বিএনপি এবং জামাত মিলেই এখন এই পদগুলো, বিভিন্ন পত্রিকার এডিটর এবং নিউজ এডিটর, চিফ রিপোর্টার, এই ধরনের পদগুলো এডিটোরিয়াল লেভেলের মালিকানা, অনেক সময় মানে এমন কিছু মালিকানা লেভেলের লোক বসিয়ে দেওয়া হয়েছে যারা অন্তত কন্ট্রোলটা করতে পারে পাহারাদার হিসেবে, একটা বড় রকমের বেতন টেতন দিয়ে। সেটা হয়তো তিনি এডিটর না, হয়তো তিনি এমডি বসিয়ে দিয়েছে একজন। এটা মানে প্রতিষ্ঠানগুলো দখল হয়েছে। এটা হচ্ছে একটা দিক। এই যাদের প্রতিষ্ঠান দখল হয়েছে তারা সবাই আওয়ামী লীগের বা সবাই বিএনপি বা জামাত হয়ে গেছে, এনসিপি হয়ে গেছে, ইউনূসের অনুসারী হয়ে গেছে, তা না। তারা ভীতি, ভয়, ব্যবসা বাণিজ্য বুঝতে করে পেরেছি। বাঁচতে হবে। ভয়ের জি, তো দুই রকম। একটা হচ্ছে যে মব তো একটা ফ্যান, মানে আগে তো ছিল একরকম যে জেলে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে বা আমার ব্যবসা ক্ষতি করবে, তা তো না। আপনার তো প্রতিষ্ঠানই জ্বালায় দিচ্ছে, জি, আপনার বুঝতে বাড়িতে পেরেছি। গিয়ে হামলা এখন করতেছে। এখন ধরেন আজকে ফরিদপুরে তারা নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনের মধ্যে বসে তারা সমাবেশ করছে বা করার পরিকল্পনা করছে। তো আমরা দেখলাম যে গোপালগঞ্জ থেকে তারা সেনাবাহিনীর এপিসি তে করে তারা সেখান থেকে পলায়ন করলো, নিরাপদে নিয়ে আসলো। মানে সেনাবাহিনী কি, ডেফিনেটলি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি আছে, কিন্তু এইরকম ঘটনা কি আমরা ইতিহাসে কোনোদিনও দেখেছি? এবং এটি সেনাবাহিনী গোপালগঞ্জে যা করেছে, এতে আন্তর্জাতিক অঙ্গনে তাদের মানে তাদের উপর প্রতিক্রিয়াটি কি হবে? জাতিসংঘই বা কি প্রতিক্রিয়া তাদের উপর নেবে? আমরা এতদিন শুনে এসেছিলাম যে শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর যাওয়া না যাওয়ার ফ্যাক্টর গুলি অনেক কিছু নির্ভর করে। এখনই কি হবে? মঞ্জুরুল হক। গত সপ্তাহে জাতিসংঘের একটি চিঠিতে জাতিসংঘকে 93% অনুদান, শান্তি রক্ষা প্রকল্প যেটা ছিল জাতিসংঘের, এই অনুদানটা আমেরিকা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকা অর্থনৈতিক সংকটে আছে, ওই ট্যারিফ বাণিজ্য নিয়ে সারা বিশ্বকে খেপিয়ে খোদ ট্রাম্প এখন বিপজ্জনক অবস্থায় আছেন।
তো টাকা যদি বন্ধ হয়ে যায় তখন ডেফিনেটলি সৈন্য নেওয়া কমে যাবে, এবং যখন বাধ্য হয়ে কিছু সৈন্য নিতে হবে জাতিসংঘকে, সেই সৈন্যগুলো নিতে হবে এমন দেশ থেকে যেখানে কোনো ডিসপুট নেই, যেখানে কোনো প্রশ্ন উঠবে না। তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে বাংলাদেশে জাতিসংঘের সৈন্য পাঠানোর বিষয়টা বড় ধরনের চোট খেয়েছে, আগামীতে হয়তো নাও যেতে পারে, বাংলাদেশের সৈন্য নাও নিতে পারে। এটি হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা দল নজিরবিহীন ভাবে সরকারের সেনাবাহিনীর সহায়তায়, পুলিশের সহায়তায়, পুলিশ ঘেরাও হয়ে, সেনাবাহিনী ঘেরাও হয়ে মিটিং মিছিল করে জনতার দল হিসাবে দাবি করছে, বা জনতার কাছে ভোট দাবি করছে, জনতার কাছে গ্রহণযোগ্যতা দাবি করছে। এটা কতদিন করতে পারবে? এটা ততদিনই করতে পারবে যতদিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকে। এখন সেনাবাহিনীর মাঠে থাকাটা আমরা প্রথম জানতাম 2 মাস, পরে দেখলাম যে প্রায় 1 বছর হয়ে গেল। প্রতি 2 মাস পর পর সেনাবাহিনী এটাকে নবায়ন করছে, মাঠে থাকার বিষয়টা। তার মানে এটা হচ্ছে যে নির্বাচন হওয়া পর্যন্ত, সেটি যদি 26-এ হয়, 2027-এ হয়, 2028-এ হয়, যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত সেনাবাহিনী 2 মাস করে 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 তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে এই দলটিকে মোটামুটি শক্ত মাটিতে দাঁড় না করানো পর্যন্ত সেনাবাহিনী ব্যারাকে ফিরবে না।